experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। আদিল তখনও মাটিতে শুয়ে থেকে অদ্ভুত দৃষ্টিতে আফরাকে দেখছে। আফরা স্বচ্ছ এক হাসি দিয়ে আদিলের দিকে হাত বাড়িয়ে দেয়। না চাইতেও আদিল হেসে ওঠে। এতক্ষণ যে তারা দুইজন একে অপরকে আঘাত করায় তৎপর হয়ে উঠেছিল, দুজনের যেন খেয়াল নেই। আদিল আফরার হাত আঁকড়ে ধরে উঠে দাঁড়ায়। নিজেও ধুলো ছেড়ে মাটিতে পড়ে থাকা প্যাকেট হাতে তুলে নেয়। আফরার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, চিকিৎসা নিন, লড়াইটা বেশ এনজয় করেছে। তবে মিস আফরা ইবনাথ, লড়াইয়ের পরের পর্বের জন্য অপেক্ষা করুন। বরাবর মতো বেস্ট অফ লাক। আফরা আদিলের কাছাকাছি এসে দাঁড়ায়। চোখে মুখে ব্যথার ভাব ফুটিয়ে তোলে, হাত বাড়িয়ে দেয় আদিলের গলায়। রক্ত পড়ছে এখনো। কিছুটা শক্ত হাতেই কাটা স্থানে আঙুল রাখে। ব্যথায় হাতের মুঠো শক্ত হলেও চোখ মুখ স্বাভাবিক রাখে আদিল। আঙুলের ডগায় লাল রঙা তরল মাখিয়ে আফরা বলে ওঠে, আপনার রক্তের ঘ্রাণ এত মিষ্টি কেন? কেমন পিপাসা পেয়ে যাচ্ছে। শব্দ করে হেসে ওঠে আদিল। মেয়েটা অদ্ভুত সাহসী। বারবার তার যোগ্য প্রতিপক্ষ হিসেবে কেমন প্রমাণ দিয়ে যাচ্ছে। তবে দুদিনের এক মেয়ের কাছে আদিল মাহমুদ তো হারতে পারে না। বরং আদিল আরও এক ধাপ এগিয়ে আফরার গলায় মুখ ডুবিয়ে দেয়। কাটা স্থানে অধর স্পর্শ করে সরে আসে। মুখ ডুবিয়ে দেওয়াটা যে নেতিবাচক নয় আফরা বুঝতে পারে, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে আদিলের কথা শোনার উদ্দেশ্যে। আদিলের অধরেও আফরার আঙুলের মতো লাল রঙা তরল শোভা পাচ্ছে। অদ্ভুত ভঙ্গিমায় আদিল বলল, আপনার রক্তের গ্রান মিষ্টি হলেও আমার বেশ পছন্দ হয়েছে। আমার শরীরের ভাজে ভাজে ঝাল হুট করে মিষ্টি পেয়ে গেলে কোষগুলো কেমন তাজা হয়ে ওঠে। পরের বার তৃপ্তি নিয়ে পান করব। এ যেন রক্ত পিপাসু ভ্যাম্পায়ার। মাংস খেকো হায়না যেমন ওঁত পেতে বসে থাকে শিকার দেখলেই ঝাঁপিয়ে পড়ে, দুইজন যেন ঠিক রক্ত পিপাসু মানুষে পরিণত হয়েছে। একে অপরের রক্তের ঝাঁজ শুকতে ব্যস্ত। দুজনের ঠোঁটের ভাঁজেই নীরব হাসি। মানুষের পায়ের শব্দ ভেসে আসছে। নড়ে চড়ে ওঠে দুজন। সন্ধানী চোখের দৃষ্টি ফেলে এই দিক ওই দিক দেখে নেয়। আদিল আর এক মুহূর্ত দেরি করে না। হাতের প্যাকেটটাকে শক্ত করে আঁকড়ে ধরে হাঁটতে থাকে। আজ প্রথম এই কাজে সে এতটা লেট। এর শোধ সে তুলবে। মনে মনে প্রতিজ্ঞা করে পায়ের গতি বাড়িয়ে দেয়। আদিলের অবয়ব যখন বাড়ির আড়ালে মিলিয়ে যায়, আফরাও উল্টো ঘুরে হাঁটা ধরে। যেই কাজ সে করতে এসেছিল অসফল। সাদা প্যাকেটের রহস্যটা আজও ধোঁয়াশা। তবে এক কাজে সে তীব্রভাবে প্রভাব ফেলতে পেরেছে। সরাসরি যুদ্ধ তো ঘোষণা করে এসেছে। এবার চলতে থাকুক সংগ্রাম। তার অস্তিত্ব যে আদিল মাহমুদকে টেক্কা দিতে পারে বুঝুক সে, তবেই না সে মাহমুদ বাড়ির বড় বউ হতে পারবে। তার যে বড্ড স্বাদ জেগেছে মাহমুদ বাড়ির বড় বউ হওয়ার। শূন্যে দৃষ্টি মিলিয়ে চোখের অনুরাগ প্রকাশ করে আফরা। তার মনে হচ্ছে কয়েক যুগল চোখ তার দিকে তাকিয়ে আছে, তাকে দেখে হাসছে, বাহবা দিচ্ছে। ভারী অভিমান হয় আফরার। আর মনেই বলে ওঠে, এই শহর ভালো না আম্মা। এই শহর শুধু রক্তে ভাসে, পুরা ছাইয়ের গন্ধ ছড়ায়, হাহাকার মিলিয়ে দেয় শূন্যে। এই শহর যন্ত্রণার শহর গো আম্মা, হৃদয় ছাড়খাড় করে দেয়। আফরাকে আমাদের বাড়িতে থাকতে বলতে পারো না মনিরা? রান্নার কাজে ব্যস্ত ছিল মনিরা। একটু পর জোহরের আজান পড়বে। আজ হুট করেই তার শ্বশুর এসেছে। এ নিয়ে অবশেষে চরম বিরক্ত। তবে প্রকাশ করার রাস্তা তার বন্ধ। শাশুড়ি ঘরে খিল দিয়ে বসে আছে, হয়তো দুঃখ বিলাস করছে, নয়তো ঘুমাচ্ছে। যত জ্বালা তার। এই সবই মনের মধ্যে আঁকিবুকি করছিল। এর মধ্যে স্বামীর এমন কথায় কোনো রকম রিয়াকশন তার মধ্যে দেখা যায় না, যেন এই ব্যাপারে সে আগেই বুঝতে পেরেছিল। আতিকুর কিছুক্ষণ মনিরার পাল্টা প্রশ্নের অপেক্ষা করে, না পেয়ে খানিক রেগেও যায়। কটমট করে বলে ওঠে, আমার কথা কানে যায়নি? চুপ থাকার স্পর্ধা কি করে হয়? এবার ভয় পায় মনিরা। ভয় ভয় চোখে স্বামীর দিকে তাকায় সে। হাতিকুর নিজেকে সংযত করে নেয়। মুখে হাসি ফুটিয়ে নরম সুরেই বলল, দেখলাম মেয়েটা একা থাকে, কেউ নেই। আমাদের এখান থেকে ওর ভার্সিটিও কাছে হবে, প্রতিদিন আমার সাথেই যেতে পারবে।
আবার মিহির ক্ষেত্রেও সুবিধা, ভালো একজন গাইড পাবে সবসময়ের জন্য। কি বলো? মনিরা কিছুক্ষণ ভেবে মাথা নাড়িয়ে সায় জানায়। আতিকুরের মুখে হাসি ফোটে। মনিরা এক পলক সেই হাসি দেখে নিজেও শব্দ করে হেসে ওঠে। আতিকুরের নিকটে দাঁড়িয়ে হেয়ালি করেই বলে ওঠে, আজ মনে হচ্ছে খুব খুশি। তা কেবল আফরারই বাড়ি থাকা নাকি অন্য কিছু, লাইক কোনো মেয়ের সর্বনাশ, তোমার রাতের সুখময় কিছু মুহূর্ত? ভ্রু কুঁচকে তাকালো আতিকুর। এতক্ষণ আপন মনে কল্পনা সাজাতে ব্যস্ত ছিল। মনিরার কথা বুঝতে তার কিছুটা সময় লাগে। চেঁচিয়ে বলে ওঠে, হোয়াট? কি বলতে চাইছো তুমি? বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? তোমার সাহস দেখছি বেড়ে গেছে। এতদিন তো তু শব্দ করনি, এখন বুলি ফুটেছে। ভয় করছে না? সত্যি কি মনিরা ভয় পাচ্ছে না? পাচ্ছে, খুব করে ভয় করছে তার। ভেতরটা কাঁপছে। মনে হচ্ছে এক্ষুনি বুঝি কোমরে থাকা বেল্ট খুলে পেটানো শুরু করবে। তবে আজ কেন জানি ভয়টাকে প্রাধান্য দিতে ইচ্ছা করছে না মনিরার। মন বলছে আজ সে চুপ থাকলে আরও একটা পবিত্র মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। জ্বলে ওঠে মনিরার চোখ। চমকায় আতিকুর, ভীষণভাবে চমকায় সে। এই মনিরাকে সে চিনতে পারছে না। তার সামনে মাথা নিচু করে থাকা মনিরা আর এই মনিরা আকাশ পাতাল তফাত। এই মনিরার চোখে মুখে বিদ্রোহ দেখতে পাচ্ছে। কেমন যেন ভয় করছে তার। উঁচু গলায় মনিরা বলল, না, ভয় করছে না। কি করবে? মারবে? বেল দিয়ে আঘাত করবে? রক্তাক্ত করে ফেলে রাখবে? নাকি পেটে লাথি বসাবে? এসো মারো। এগিয়ে যাবে আতিকুর। বাবাকে দেখে থেমে যায়। যদিও এক আনা সম্মান সে করে না, তবে নিজের একটা ইমেজ আছে তো। শ্বশুরকে দেখে মনিরাও থেমে যায়। অসীম রাগ নিয়ে রান্নায় মন দেয়। আতিকুরের বাবা আশরাফ উদ্দিন ছেলেকে উদ্দেশ্য করে বলে ওঠে, গলা একটু বেড়েছে দেখছি, সময় থাকতে ছেটে ফেল, নইলে তোকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে। মনিরা শুনেও চুপ থাকে। কথাটা শুনে যেন আতিকুরের রাগ বাড়ে। খেঁকিয়ে বলে ওঠে, ছোট লোকের বাচ্চা থেকে তো তুমিই বিয়ে করতে বলছিলা। তু শব্দ করবে না, যা ইচ্ছে করতে পারো। এখন দেখছো গলা কত বাজছে? আশরাফ উদ্দিন হাসে। 9 বছর কি কম? 3 ছেলে নিয়ে সংসার তার। আতিকুর তখন সবে অনার্সে ভর্তি হয়েছে। লম্বা চওড়া সুঠাম দেহি যুবক। সুযোগ ছিল টাকা দিয়ে পুলিশে ঢুকিয়ে দিয়েছিলেন। কিন্তু ছেলের স্বভাব যে ঠিক তার মতোই ছিল। মেয়ে দেখলেই শরীর যেন রসি ওঠে। এতে অবশ্য তার কোনো সমস্যা ছিল না, বরং নিজের মতো হওয়ায় বাহবা দিতেন। বিপত্তি ঘটল তো তখন, যখন মেয়ে নিয়ে ফুর্তি করতে গিয়ে ধরা পড়ল। চাকরি টিকিয়ে রাখা মুশকিল। বাবাহীন মেয়েটা তখন 10ম শ্রেণীর ছাত্রী। সৌন্দর্য যেন ঠিকরে পড়ে। এক দেখায় পছন্দ হয়ে যায়। নেহার তখন জরুরি ছিল বলে নিজেই প্রস্তাব দিয়ে বসেনি। ছেলেকে বুঝিয়ে শুনিয়ে মেয়েটাকে নিয়ে আসলো বউ করে। ছোট্ট মেয়েটা কিছুদিন স্বামীর সান্নিধ্য পেয়ে দিন দুনিয়া ভালো মন্দ ভুলে গিয়েছিল। সুন্দর বউ পেয়ে আতিকুর নিজেও কিছুদিন বাহিরে নজর দেয়নি। কিন্তু চরিত্রহীন পুরুষ তো, কয়েক মাস যেতে না যেতেই আবারও শুরু করেছিল। বউয়ের ওপর হুকুমদারি, নির্যাতন কোনোটাই বাদ রাখেনি। 9টা বছর তো এভাবেই চলে গেল। আর যখন মেয়েটা একটু প্রতিবাদ করছে, তখন দোষ তার হলো। সোফায় আয়েশ করে গলা খানিক উঁচিয়েই বলল, গলা যখন বাজছে গলায় দড়ি দে। মাইয়া মানুষ কেমনে টাইট দিতে হয় এখনো বলা লাগবো নাকি? তোর মায়ের গলায় দড়ি দিছি কেমনে দেখোস নাই? গর্বের সহিত হাসলো আশরাফ উদ্দিন। বুড়ো বয়সে বউ রেখে আরেকটা বিয়ে করে কতটা ভালো কাজ করেছেন সেটাই যেন হাসিতে বুঝিয়ে দিলেন। বাবার কথায় অভিভূত হয়ে গেল আতিকুর। সে তো এমনটাই চাইছিল। খুশি মনে বলল, আপনার মেয়েটা কেমন আব্বা? চাইছিলাম কি। হইছে বুঝছি আমি, মাইয়ার দেমাগ আছে, তবে আমার আপত্তি নেই, যা করার কর। রাজি হলে তো ভালো আব্বা, না হলে অন্য পদ্ধতি আমার জানা আছে। মনিরা এতক্ষণ সবই শুনছিল। শেষের কথা শুনে হেসে উঠল। বাবা ছেলে দুইজন একটু হলেও চমকালো। হুট করে এমন পরিবর্তন তারাও মানতে পারছে না। মনিরা হেসেই বলল, বাবার ছেলে
একদম খাপে খাপ, চরিত্রহীনের শিরোমণি। তবে এবার যে ভুল জায়গায় নজর পড়েছে, এই যে পুরুষত্বের বড়াই থাকবে তো? বাবার দিক এক পলক তাকিয়ে আতিকুর মনিরার গালে সশব্দে থাপ্পড় বসিয়ে দেয়। আগের সেই রাগ জেদ শক্তি, তবে পরিবর্তন একটাই। আগে আঘাতে মনিরার চোখ বেয়ে বাঁধ ভেঙে জল পড়তো, আজ না আছে জল, না আছে ব্যথা। একদম শক্ত হয়ে চটটা হজম করে সে। আতিকুর ও আশরাফ উদ্দিনের দিকে তাকিয়ে মুচকি হেসে রান্নাঘর থেকে বের হয়ে যায়। এই মুচকি হাসিতে কী ছিল কে জানে। বাবা ছেলের অন্তর কেমন কেঁপে উঠল। মনিরা তড়িঘড়ি করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সাহস করে দু কথা তো শুনিয়ে আসলো, কি করে কি করবে সে? কোথায় গিয়ে ঠাঁই নেবে? কি খাবে? মেয়েটাকে নিয়ে কোথায় উঠবে? মাটাও যে 2 বছর আগে ইহজীবন ত্যাগ করেছে। এসবের থেকে আফরার চিন্তাটাই তার বেশি হচ্ছে। মেয়েটা এখনই চলে আসবে, তার আগেই তাকে বারণ করতে হবে। ফোন লাগায় আফরার ফোনে, রিং হয়ে কেটে যায়। পরপর কয়েকবার কেটে যাওয়ার পর রিসিভ হয় ফোন। চোখ চকচক করে ওঠে মনিরার। কানে ধরতেই ওপাশ থেকে ভেসে আসে, সদর দরজায় আপু, এসেই পড়েছি। মনিরা চেঁচিয়ে বারণ করে, তবে আফসোস আফরার কানে একটা কথাও পৌঁছায় না। সে কথাটা বলেই ফোন রেখে বাড়ির দরজায় কড়া নাড়ে। মনিরার চোখ মুখে ফুটে ওঠে অসম্ভব ভয়। মেয়েটাকে সে বাঁচাতে পারল না তাহলে। নিজের ঘরে পায়চারি করছেন অনল মাহমুদ। রাগে বারবার 2 হাত ঘষছেন তিনি। তাকে এই পর্যন্ত কেউ কথা শোনানোর স্পর্ধা করেনি, আজ বড় ছেলের জন্য তাকে কথা শুনতে হলো। এটা যেন মানতেই পারছেন না তিনি। রাগগুলো যেন দলা পাকিয়ে মাথায় ঘুরছে। কয়েকবার ফোন দিয়েছিলেন, রিসিভ হয়নি। কড়া করে কিছু কথা না শোনালেই নয়। ফোন আসার অপেক্ষায় থেকেই রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। ফোন আসার শব্দ আসতেই চট জলদি রিসিভ করে কানে তুলে নেন। কড়া করে কিছু বলবেন, তার আগে অপর পাশ থেকে নম্র কণ্ঠে আদিল বলে উঠল, দুঃখিত আপু, মিটিংয়ে ছিলাম। এতবার ফোন দিয়েছেন, কোনো সমস্যা? সম্মান পেয়ে রাগটা যেন কমে আসলো। অনল মাহমুদও শান্ত সুরে বললেন, কালকের ডিল কনফার্ম হয়নি আদি। তোমার ভুলের জন্য আমাকে কথা শুনতে হয়েছে। অন্য কেউ তোমার আব্বুকে কড়া কথা বলেছে আদি, যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। কষ্ট পাবেন না আপু, যার গলা দিয়ে কড়া কথা বের হয়েছে তার গলাটা আজ রক্তে ভেসে যাবে। অনল মাহমুদ যেন এই কথাটি শুনতে চেয়েছিলেন। এতক্ষণের রাগ যেন এক নিমিষেই পালিয়ে গেল। খট করে ফোন কেটে দিয়ে শব্দ করে হেসে উঠলেন তিনি। অন্য কেউ হুট করে হাসির শব্দে নির্ঘাত ভয় পেয়ে যেত। অনেকটা সময় হাসলেন, হুট করে হাসি থামিয়ে মুখ গম্ভীর করে বলে উঠলেন, তুমি আমার সম্পদ আদি। আব্বু তোমাকে খুব ভালোবাসে, খুব। যতক্ষণ তুমি আব্বুকে ভালোবাসো ততক্ষণ আব্বু তোমাকে একদম বুকের ভেতর ঢুকিয়ে রাখবে। বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বুঝলেন অনল মাহমুদ। দরজা থেকে সরে গেল কেউ। এলোমেলো পায়ে হেঁটে কোনার এক ঘরে ঢুকে পড়ল। এলোমেলো পায়ের এক একটা ভাঁজ যেন বিষাদের ইঙ্গিত দেয়। দেয় কোনো ভুলে চোরাবালিতে হারিয়ে যাওয়ার খোঁজ, দেয় কোনো হৃদয়ের হাহাকারের খোঁজ। যাতনাগুলো আর কতদিন বয়ে নেবে? মৃত্যু তো জড়িয়ে নেয় না। মিহি, তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছে। আফরা, তুমি এতক্ষণে আসলে? যাও, উপরে যাও। কলিং বেল বাজানোর সাথে সাথেই দরজা খুলে যায়। আফরা ভেবেই নেয় দরজাটা মনিরা খুলেছে। হাসি মুখে ভেতরে ঢুকবে। আতিকুরকে দেখে মুখের হাসি মিলিয়ে যায়। লোকটা কেমন গা জ্বালানো দৃষ্টিতে তাকিয়ে আছে। আফরা হালকা কেসে ওঠে। আতিকুর দৃষ্টি ঘোরায়, ভেতরে যাওয়ার রাস্তা ছেড়ে কিছু বলার জন্য এগিয়ে আসে, তবে সময় তার সহায় আজ হয়নি। এর আগেই দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে আসে মনিরা। উক্ত কথাটি বলে হাঁপাতে থাকে। আফরা এক নিমিষেই পুরো ব্যাপারটা বুঝে যায়। অজান্তেই তার ঠোঁটের ভাঁজে হাসির উকি দেয়। মনিরাকে উদ্দেশ্য করে বলে ওঠে, মিহির কাছে যাব, আগে একটু কাকার সাথে কথা বলে নিই। আর একদিন দেখা হয়েছিল, তবে কথা বলতে পারিনি। কথাটা বলা শেষ হতেই আশরাফ উদ্দিনের থেকে কিছুটা দূরে বসে। মুখের হাসি চওড়া করেই বলে ওঠে, ভালো আছেন কাকা? মেয়েটাকে আশরাফ উদ্দিন দিমাগি ভেবেছিলেন, তবে সুন্দরী মেয়ের এত ভালো ব্যবহারে যেন তার ধারণা পাল্টে গেল। নিজেও গতগত হয়ে বললেন, হ্যাঁ মা, ভালো আছি। তুমি ভালো আছো? আমি তো সবসময় ভালো থাকি কাকা। ছোট কাকি কেমন আছে? নিয়ে আসতেন, একটু দেখতাম।
তোমার ছোট কাকিও ভালো আছে। ও তো দুদিন আগে বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছে, আমার কাছে 10 দিনের সময় নিয়েছে। এত করে বললো আর না করিনি। আপনাকে রেখে চলে গেল? এই কেমন কথা কাকা, আপনিও সাথে যেতেন ঘুরতে। গেছে ভালোই হয়েছে, ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে খোঁজ নেয় তো। আফরা শুধু হাসলো। 10 দিনের জন্য ঘুরতে গিয়েছে? বেশ ভালো তো। ঘুরতে গিয়েছে বলে বুড়োর যেন ভালো হয়েছে, না হলে এখানে আসতো নাকি? মনে মনে কথাগুলো ভেবে উঠে দাঁড়ায়। আতিকুরের দিকে এক পলক তাকিয়ে হাসি দেয়। আতিকুর নিজেও গতগত হয়ে যায়, তবে কথা বলার সুযোগ সে পায় না। মনিরা আফরার হাত ধরে উপরে চলে যায়। তখন আফরা ভাবতে ব্যস্ত। হুট করেই আপন মনে বলে উঠল, 15-16 বছরের গ্রামের মেয়ে বান্ধবীর সাথে 10 দিনের জন্য ঘুরতে গেল। সে ঘর থেকেই বা বের হলো কখন, আর বান্ধবীটাই বা হলো কখন? ব্যাপারটা তো ভাবাচ্ছে। অপরাহ্নের শেষ ভাগ। সূর্যের তেজে ধরণী অতিষ্ঠ। চারিদিক যেন পানির জন্য হাহাকার করছে। ব্যস্ত মানুষজন হাঁসফাঁস করছে, তবুও যেন জিরিয়ে নেওয়ার ফুরসত নেই। গতানুগতিক নিয়মেই চলছে গাড়ি। পুলিশের জিপ ড্রাইভিং সিটে বসে আছে আতিকুর। পাশেই বিরক্তি নিয়ে বসে আছে আরাফ। রোদের ঝিলিক চোখে মুখে বাড়ি খাচ্ছে। আজ হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে তাকে। আতিকুরের অনিচ্ছা সত্ত্বেও যেতে হয়েছে। যদিও বউয়ের সাথে অসভ্যতা করায় তার কোনো যায় আসেনি। আরাফ কিছুক্ষণ হলো কিছু বলার জন্য চেষ্টা করছে, তবে মনে হচ্ছে বেশ ভয় পাচ্ছে। ব্যাপারটা ধরতে পেরে আতিকুর নিজেই বলল, কিছু বলবে? আরাফ চমকালো, ইতস্তত করতে লাগলো। আতিকুর যেন এক ছুটে পুরো বিষয়টা বুঝে ফেলল। হাসলো সে। নিজের বউয়ের দিকে হাত বাড়ানোর অপরাধে তার করণীয় ছিল পাশের মানুষটাকে হাজতে পাঠানো, অথচ সে কি করছে সেই বিষয়ে তার রাগ দুয়ানাও নেই। তার তো রাগ লেগেছিল আরাফের কুদৃষ্টি আফরার উপরেও ছিল। ভাইয়ের প্রতি দরদ তার খুব একটা নেই। মূলত তাদের 3 ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন জোরালো নয়, একেবারে নেই বললেই চলে। ছোট থেকেই যে যার মতো জীবনযাপন করে, তেমন কথাও হতো না। আস্তে আস্তে 3 জনই বড় হলো, বাইরের চাকচিক্যে হারালো, মজা মস্তি করেই দিনগুলো চলে গেল। যেখানে বাবা মার প্রতি তাদের কোনো দয় নেই, সেখানেই ভাই ভাইয়ে মিল, হাস্যর্য ছাড়া কিছুই না। আতিকুর নিজের মধ্যে কিছু কথা আওড়ালো, ধীর ও সুস্থেই বলল, আমি আগে থেকেই জানতাম বাবার মতোই জানোয়ার হয়েছিস। যদিও আমি জানোয়ার থেকে কম নেই, তবে তোর আর আমার পার্থক্য কি জানিস? তুই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে ফেলিস, আর আমিটা গোপনে ভোগ করি। মজা না? আরাফ সহজ হলো। এই প্রথম মনে হচ্ছে তার থেকেও কোনো বড় খেলোয়াড় সাথে এসে কথা বলছে। সাহস করে বলল, তোর রাগ নেই ভাবির সাথে অসভ্যতা করেছি যে? কেন থাকবে? আমার রাগ আফসোস দিকে নজর বলে। সাবধান করে দিচ্ছি, এই মেয়ে আমার শিকার। কথাটা কেমন শোনালো। আরাফ তার সাহস করতে পারল না কিছু বলার। এমনিতেও বাম হাত নেই, ধরতে গেলে সে অচল। এখন ভাইকে খেপানো মানে সকল রকম বিলাসিতা পরিহার করা, যা সে চাইছে না। তাকে এখন আতিকুরকে গুনেই চলতে হবে, পরে না হয় ঝোপ বুঝে কোপ দিবে। কথাগুলো ভেবে মুচকে হাসলো সে। আতিকুর এক নজর হাসির দিকে তাকিয়ে নিজেও হাসলো। দুজনের হাসি সম্পূর্ণ আলাদা। কে জানে এই 2 হাসি আবার কার সর্বনাশ ডেকে আনে। তুমি আর এসো না আফরা, মিহি টিউশনের আর কোনো দরকার নেই। মিহিকে পড়ানো শেষ। আফরা কিছুক্ষণ গল্প করছিল মেয়েটার সাথে। মিহিও কি সুন্দর হাসছে, হেসে তুলে পড়ছে আফরার ওপর। এভাবে হাসতে হাসতে আফরা নিজেরও ভালো লাগছে। কি বিশুদ্ধ সেই হাসি! কই থেকে মনিরা এসে কথাতেই বলল। এতক্ষণের আনন্দ ঘন মুহূর্তেই যেন ভাটা পড়ল। মিহি অবাক হয়ে মাকে দেখছে। মেয়ের দৃষ্টিতে মনিরার মুখে ব্যথার ছাপ ফুটে ওঠে। সব থেকে অসহায় মা মনে হয়, যে মা নিজের সংসার বাঁচাতে সন্তানের আনন্দ কেড়ে নিচ্ছে। তবে শুধুই কি সংসার? সংসারের মায়া তো সে কবেই ছেড়েছে। একটা মেয়ের সম্মান যে সবার ওপরে। মনিরার কথা শুনেও আফরার তেমন ভাবাবেগ হয় না। সে আগে থেকেই প্রস্তুত ছিল। নিজ আসন থেকে উঠে বসে, মিহির গালে হাত রাখে আদুরি ভঙ্গিমায়, মুখে হাসি টেনে বলল, ম্যাম 3 দিন পর আবার আসবো, নো টেনশন বেবি। কথা বলা শেষ করেই আফরা
ঘর থেকে বেরিয়ে আসে। আসার আগে মনিরার দিকে তাকিয়ে মুচকি হাসতেও ভোলে না। হাসিটাই কী ছিল মনিরা বুঝতে পারেনি, তবে তার মনের সকল দুশ্চিন্তাগুলো কেমন এক নিমিষে চলে গেল। মনে হলে যা হবে ভালো হবে, আর কোনো খারাপ হবে না। আফরা নিচে নামতেই আতিকুর আরাফকে দেখতে পায়। দুজন বসে ঘোষ গল্পে মেতেছে। এই প্রথম হয়তো এমন দিন আফরা দেখল। বেশ অবাকও হয়েছে। আফরাকে নিচে নামতে দেখে আতিকুর হেসে উঠে দাঁড়ালো, সরাসরি বলল, আফরা, তুমি তো একা থাকছো, কালকে আমাদের এখানে চলে এসো। তোমার মিহির দুজনের জন্যই ভালো। আফরা এক পলক করিডোরে দাঁড়ানো মনিরার দিকে তাকিয়েই বলল, আমি একা থাকতেই ভালোবাসি স্যার, ধন্যবাদ। আফরা, বুঝতে পারছো না, মিহিও তোমার সাথে থাকলে আনন্দে থাকে। তোমাকে আরো 5,000 টাকা বাড়িয়ে দেবো না হয়। আপনি মনে হয় আমার নাবোধক ইঙ্গিতটা বোঝেননি। পুলিশ অফিসারদের এমন বোকা মাথা নিয়ে থাকতে হয় না। অপমানটা আতিকুর বুঝতে পারে, তবে তার তেমন রাগ হয় না। মেয়েটার ঝাঁজ দেখেই তো তার শান্তি লাগে। মনে হয় অনেক দিন পর এমন মেয়ের দেখা পেল। নিজেকে চালাক প্রমাণ করতে বলল, আমার মাথায় কত কি আছে, ভাবতেও পারবে না। খুঁজতে যেও না, নিজেই ফেসে যাবে। ঘুষখোর পুলিশ অফিসার বলে কথা। এবার চলে ওঠে আতিকুর। অপমানে থমথমে হয়ে যায় মুখশ্রী। কথায় আছে না, করলে জাত যায় না, বললে জাত যায়। আতিকুরের হয়েছে তেমন অবস্থা। সে ঘুষ খেতে পারবে, তবে কেউ বলতে পারবে না। আর যে বলবে তার খবর আছে। দাঁতে দাঁত চেপে আতিকুর বলল, অতিরিক্ত কথা বলছো আফরা, তোমাকে এত সাহস কে দিল? হাসলো আফরা। তাচ্ছিল্যই বটে। হাসিটা দেখে হুট করে আতিকুরের মনে হলো এই মেয়েটাকে ইচ্ছাকৃত রাগাতে চাইছে। কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে আফরাকে দেখে আতিকুর নিজেই হাসলো। মেয়েটার মাঝে রহস্য আছে, তাকে খুঁজে বের করতে হবে। তার আগে মেয়েটাকে একবার বাগে পেয়ে নিক। আর দাঁড়ালো না আফরা। মনিরার থেকে বিদায় নিয়ে বাইরের দিকে হাঁটা ধরল। এক পলক আরাফের বাম হাতের দিকে তাকিয়ে যেন চোখ জোড়ালো। কিছু বলার ইচ্ছে পোষণ হতেই বলল, দু ভাই সাবধানে থাকবেন, একজনের বাম হাত গেছে, আরেকজনের মাথাটাই না যায়। এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে যায় বিলাসবহুল বাড়ি থেকে। আফরা জানে এবার তাকে নিয়েই দু ভাইয়ের মধ্যে বিশদ আলোচনা চলবে। আতিকুর রেগে হয়তো আজকেই কিছু ঘটানোর চেষ্টা করবে। হয়তো মনিরার জন্য তার বলা কথাগুলো কাল হবে, তবে সে তো চুপ থাকতে পারে না। তার যদি সাধ্য থাকতো জনসম্মুখে এই বাড়ির 4 পুরুষের বাইরের মুখোশটা টেনে খুলে গলায় ছুরি চালিয়ে দিত। ছটফট করতে করতে নির্জীব হয়ে যেত। সে চোখ মেলে দেখত। কি যে শান্তি পেত বলার অপেক্ষা রাখে না। আপন ভাবনায় ব্যস্ত আফরা হাঁটতে হাঁটতে কখন অর্ধেক রাস্তা পার করে ফেলেছে টেরই পায়নি। হুট করেই সামনে কারো বাইক থামলেই হুড়মুড় করে থেমে যায় আফরা। চোখ তুলে সামনে তাকিয়ে মীরার হাসি মুখ চোখে পড়ে। তাকে ভয় পেতে দেখে মেয়েটা আনন্দ পেয়েছে। আফরা কিছু না বলেই বাইকের পেছনে চড়ে বসলো। শব্দ করে কাঁধে হাত রাখতেই খেঁকিয়ে উঠে মীরা। হাতির বাচ্চা, তুই আদৌ মেয়ে তো? কি শক্ত! ভয় দেখানোর সময় মনে ছিল না, বাইক ছোটা পেঁচাল না পেরে। মাথা কিন্তু এমনিই গরম। আবার কি হলো? কে গরম সীসা ঠেলেছে মাথায়? ঘুষখোর চরিত্রহীন অফিসারের নজর পড়েছে। কয়েকদিনের মধ্যে কিছু তো ঘটাবেই এই আতিকুর। ওর প্রাণটাই এবার আমি নিয়ে নিব, দেখিস। মীরা অবাক হয়ে তাকিয়ে থাকে আফরার দিকে। কেমন যেন ধ্বংসের আজ পায়। কেঁপে ওঠে সে। আফরা টের পায় সে কাঁপন। এতক্ষণের রাগ পালিয়ে গিয়ে আফরার মাঝে দুষ্টুমির ছোঁয়া দিয়ে যায়। হেসে ওঠে সে। মীরা আর কিছু না বলেই বাইক ছোটায়। মনের মধ্যে কিছু প্রশ্ন উঁকি মারছে, তবে আফরাকে বলা নিষেধ। এই মেয়েকে বলে লাভও নেই। বলার সময় বেশ বলে, তবে করতে গেলেই যেন কাঁপাকাঁপি। যা করার তাকেই করতে হবে। সব হারিয়ে যখন সে নিঃস্ব, তখনই মেয়েটাই তাকে সঙ্গ দিয়েছিল, মনের মধ্যে বাঁচার আকুতি দিয়েছিল। তাকে বর্তমানে নিয়ে আসতে এক প্রকার যুদ্ধই করেছে। কী করে সেই মেয়েকে কারো খারাপ পরিকল্পনার গুটি হতে দেবে? আজ তো একটা বিহিত করেই ছাড়বে। আতিকুর আরাফ নামক চ্যাপ্টার একদম ক্লোজ করে দেবে তাদের জীবন থেকে। হাদিদের অফিসের সামনে নামিয়ে দিবি। কতদিন দেখি না মনে হয়।
হেসে উঠল মীরা, একদম হা হা করে। বাইকের শব্দের সাথে হাসিটাও কেমন ঝংকার তুলল। আফরা কিছুক্ষণ হাসির শব্দটা শ্রবণ করে নিজেও হাসল। এই হাসির অর্থ তার জানা। বাইক থেমে যেতেই নেমে পড়ে আফরা। যদিও মীরা চেয়েছিল আফরার সাথে যাবে, তবে আফরা কোনোভাবেই মীরাকে নিয়ে যাবে না। এক প্রকার রাগ করেই মীরা চলে গেছে। বিকেলের শুরু। আফরা ধীরেই পা চালায়। এর আগে অফিসের গ্রাউন্ডটা দেখা হয়নি। মাথা ঘুরিয়ে চারপাশ দেখে। সূর্যের তীক্ষ্ণতাও তাকে কাবু করতে পারে না। বৈশাখ শুধু তোপে পোড়ায় না, গরমের এই সময় চোখ জোড়ানো সুন্দর কিছু দৃশ্য চোখে ভাসে, যদি দেখার মতো চোখ থাকে। গ্রীষ্মের ফুল বলতেই হিমচাপা, জারুল, কৃষ্ণচূড়া, জিনিয়া, গোলাচ আর নাগবল্লী। আফরার চোখ মেলে জারুল, জিনিয়া, নাগবল্লী ফুল দেখে। হুট করেই মনের সকল দুশ্চিন্তা ভুলে ছোটবেলায় ফিরে যায় আফরা। দৌড়ে এগিয়ে যায় সারিবদ্ধ ফুল গাছের দিকে। দেশি নয়, বিদেশি ফুলের জাত। আফরা চিনতে পারে না ফুলগুলো, তবে অদ্ভুত এক আকর্ষণ কাজ করে। হাত বাড়িয়ে 3টে ফুল ছিঁড়ে সাথে সাথে কানে গুঁজে দেয়। আফরার মতো মন যা বলে তাই শুনতে হয়। কে কি বলল, কি ভাবলো, সেসব দেখে কি হবে? নিজের মন শান্তি তো দুনিয়ার সব সুন্দর। পবিত্রতার রূপ ফুলের সাথে যেন আরেক ফুলের সন্ধি হয়ে যায়। নয়নতারা, পুত্তলিকা, রঙ্গন, রাধাচূড়া আরও অনেক প্রজাতির 12 মাসিক ফুল চোখে পড়ে আফরার। হুট করেই আফরার মনে হয়, যার অফিসে এত সুন্দর ফুলের বিচরণ, সে কি করে এতটা নির্দয় হতে পারে? আমারও ভাবে, সে তো রীতিমতো ফুলের সাথে সন্ধি করেও নিয়েছে, তাই বলে কি সে নির্দয় নয়? চোখ বুঝে শ্বাস নেয় আফরা। বর্তমানে এসব সে ভাবতে চায় না। দমবন্ধকর পরিস্থিতিতে হার কত। ফুলের নান্দনিকতায় আবারও চোখ জোড়ায় আফরা। সূর্যের তাপকে যেন কাবু করে দিল, সাথে এনে দিল প্রচণ্ড রকম প্রশান্তি। আফরা আরও কিছুক্ষণ থেকে অফিসের ভেতরে ঢুকে পড়ে। ওপর থেকে রহস্যময়ীর আর একটা রূপ দেখে বাকরুদ্ধ আদিল। অনেকদিন পর বদ্ধ রুমের জানালা খুলে সূর্যের তেজে রূপ দেখছিল সে। আফরাকে গেইটে দেখে অনিচ্ছা সত্ত্বেও তাকিয়েছিল। কোনো রকম ভালো লাগা, আকর্ষণ নয়, জাস্ট কৌতূহল। কৌতূহল ছাড়া কিছু খুঁজে পাচ্ছে না সে। এই মেয়ে নিজেকে এমনভাবে প্রকাশ করেছে যে কৌতূহল না চাইতেও এসে যায়। তবে আজ আবারও এই মেয়ের আগমনের কারণ খুঁজে পেল না। ভয় ডর নেই নাকি? নিজে আসনে বসে আগে থেকেই লক করা দরজাটা খুলে রাখল। স্বাগতম জানানো যাক। আজও কোনো রকম বাধার সম্মুখীন হতে হয়নি আফরার। সরাসরি আদিলের কেবিনের দিকে চলে এসেছে। না কেউ না করেছে, আর না কেউ কোনো রকম প্রশ্ন করেছে। কেবিনের দরজাটা আগে থেকেই খোলা দেখে আফরার নক করে না, বরং ঢুকেই দরজা বন্ধ করে দেয়। আফরার উপস্থিতি টের পেয়ে আদিল বিতৃষ্ণা কণ্ঠে বলল, ভদ্রতা আজও শিখে নেমে সাফরা, অনুমতি নিতে হয়, জানেন নিশ্চয়ই। অভদ্রের কাছে এসে ভদ্রতা জাহির করা মানে উলুবনে মুক্ত ছড়ানো। কথাটা বলেই আদিলের সামনে বরাবর চেয়ার টেনে বসে পড়ে আফরা। এমন উত্তরেই হয়তো আদিল আশা করেছিল, তাই তো তার মুখে হাসি দেখা যায়। কানে গোজা ফুলগুলোর ওপর হাত ছুঁয়ে আফরা আদিলকে উদ্দেশ্য করে আবারও বলল, দেখুন তো আমাকে কেমন লাগছে। আদিল তাকালো না পর্যন্ত। আফরা কিছুক্ষণ উত্তরের অপেক্ষা করলো, তবে না পেয়ে তার মধ্যে কোনো রকম অপমান, ইতস্তত, অস্বস্তি বোধের দেখা মিলল না। বরং হাসি চওড়া করে আদিলের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি কিছু জিজ্ঞেস করেছি মিস্টার আদিল। আমার আপনাকে দেখা ছাড়া অনেক কাজ পড়ে আছে, সো প্লিজ। এই মুহূর্তে আর কোনো কাজ নেই, আমাকে দেখুন। এবার আদিল তাকালো। এই মেয়ে নাছোড় বান্দা। এক পলক তাকে নজর ঘুরিয়ে বলল, কানে গোছে ফুলটা সুন্দর, আপনি নয়। ফুলটা সুন্দর কারণ সে যার শরীরে স্থান পেয়েছে সে সুন্দর। বলে না, ফুল হাতে না গাছে শোভা পায়। আমার মতে কি জানেন, ফুল গাছের পর নারীর খোপায় শোভা পায়। তা দেখে যদি পুরুষ মুগ্ধ হয়, প্রশংসা করে, পবিত্র ফুলটাও তখন নারীর সৌন্দর্যটাকে বহুগুণ বাড়িয়ে দেয়।